এবার আমরা যে টপিক দুটো জানবো সেটা হচ্ছে এক্সেলারেশন আর ডিসেলারেশন। এক্সেলারেশন জিনিসটা কি, সেটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি অ্যাকর্ডিং টু টাইম পিরিয়ড। এক্সেলারেশনটা কি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইদিন টাইম। এখন দেখা গেল ইনিশিয়ালি তোমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে ইউ, এখন 5 সেকেন্ড পরে বা একটা ফিক্সড টাইম পিরিয়ড পরে বা টি টাইম পরে ভেলোসিটি হয়ে গেছে ভি। তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন হবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই অ্যাক্সেলারেশনকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পাচ্ছি অ্যাক্সেলারেশনের ফর্মুলা এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। আরেকবার বলি, এখানে ইউটা কি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। টি টাইম পরে তোমার ভেলোসিটিটা বেড়ে গেছে, ইউ থেকে ভি হয়ে গেছে। তাহলে কি করবো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ওই ফিক্সড টাইমের মধ্যে ভেলোসিটি কি পরিমাণ চেঞ্জ হলো বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, এখন কথা হচ্ছে এখানে আমরা কি বললাম যে ইউ ছিল, বেড়ে ভি হইছে, সেটাকে আমি বলতেছি অ্যাক্সেলারেশন, সময়ের সাথে সাথে ভেলোসিটিটা বাড়া। কিন্তু কথা হচ্ছে যখন তুমি গাড়ি, যেমন গাড়ি যখন চালানো হয়, স্টার্ট করা হয়, গাড়ি চলতে থাকে বা একটা ঢালের উপর উঠতেছে, তখন কি করা হয়, তখন হচ্ছে অ্যাক্সেলারেশন আরো প্রেস করা হয়, গাড়ি বাড়তে থাকে। বাট যখন গাড়িটা ধরো একটা ঢাল থেকে নামবে, তুমি ব্রেক প্রেস করতেছো, তখন কিন্তু তুমি অ্যাক্সেলারেশন দিচ্ছ না, অ্যাক্সেলারেশন আরো কমতেছে, সময়ের সাথে সাথে তোমার ভেলোসিটি মাইনাস হচ্ছে, বাট গাড়ি নামতেছে। ওকে, তো এই টাইপের যখন আমরা অপোজিট সাইডের অ্যাক্সেলারেশন বুঝাবো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিসেলারেশন। বা ডিসেলারেশন মানে হচ্ছে এই নেগেটিভ অ্যাক্সেলারেশন। নেগেটিভ অ্যাক্সেলারেশনকে কি বলা হয়, ডিসেলারেশন। দুইটা একই জিনিস, খালি হচ্ছে অ্যাক্সেলারেশন বলতে আমরা বুঝি এর ভ্যালু পজিটিভ, আর ডিসেলারেশন বলতে আমরা বুঝি এর ভ্যালু হচ্ছে নেগেটিভ। এইটুকুই। আই হোপ এটা বুঝতে পারছি। এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাব। তো ম্যাথ শুরু করার আগে আমাদেরকে প্রথমে ফর্মুলা জানতে হবে। তো এই চ্যাপ্টার 2 তে বেসিক যে চারটা ফর্মুলা আছে, গতির ফর্মুলা বা মোশনের ফর্মুলা, সেই চারটা ফর্মুলা কি? একটা হচ্ছে s ইকুয়াল vt, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, v ইকুয়াল u প্লাস at। এটা হচ্ছে গতির চারটা সূত্র। এর মধ্যে এইটা হচ্ছে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। যখন বেগটা চেঞ্জ হবে না, সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হবে না, বেগ সেম থাকবে, তখন সেটাকে আমরা বলতেছি সমবেগ। তো সমবেগে যখন আমরা সরণ বের করব বা ইউনিফর্ম ভেলোসিটিতে যখন আমরা ডিসটেন্স বের করব, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, s ইকুয়াল vt। আর বাকি সময় যখন আমাদের ভেলোসিটি চেঞ্জ হবে, অর্থাৎ অ্যাক্সেলারেশন থাকবে, তখন আমরা s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলাটা ইউজ করব। তাছাড়া বাকি যে দুটো ফর্মুলা আছে, এটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ভেলোসিটির সাথে অ্যাক্সেলারেশন, ডিসটেন্স আর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির একটা রিলেশন আছে। আর এটা হচ্ছে ফাইনাল ভেলোসিটির সাথে ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন আর টাইমের একটা রিলেশন আছে। তো তোমাকে সবসময় এমন কোশ্চেনই দেওয়া থাকবে যে হয়তো এখানে যে চারটা এলিমেন্ট আছে, যেটার মধ্যে তিনটাই দেওয়া থাকবে, তুমি খালি একটা বের করবা, যে কোনো তিনটা দেওয়া থাকবে, বাকি একটা তুমি ক্যালকুলেট করে বের করবা, এমনই থাকবে। প্লাস মাইনাস খালি তোমাকে একটু চেঞ্জ করে নিতে হতে পারে, আর এর বেশি তেমন কিছু না। তো সেম ভাবে এটা তো গেল হচ্ছে লিনিয়ার মোশনের ক্ষেত্রে। বাট যখনই এখানে পৃথিবী চলে আসবে, মানে হচ্ছে একটা কিছু তুমি উপর থেকে নিচে ফালাবা, এটা হচ্ছে সোজাসুজি চলা বুঝাইতেছে। বাট যখন তুমি উপর থেকে নিচে ফালাবা যে কোনো কিছু, তখন তো পৃথিবীর ম্যাটার চলে আসতেছে, তখন এখানে সূত্র কিছুটা চেঞ্জ হবে। এখানে কি হবে,
এস এর জায়গায় তুমি লিখবা হাইট, h ইকুয়াল ut প্লাস হাফ gt স্কয়ার v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh v ইকুয়াল u প্লাস gt। এখানে এই জায়গায় আমরা নরমাল ত্বরণ বা অ্যাক্সেলারেশন ইউজ করতেছিলাম, এই জায়গায় আমরা অভিকর্ষ ত্বরণ ইউজ করব। কেন? কারণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে ফিক্সড। পৃথিবী একটা স্পেসিফিক টানে বা একটা মানে স্পেসিফিক বলে কিন্তু বস্তুগুলোকে নিচের দিকে টানতেছে। তো এখানে আমরা জাস্ট ত্বরণের মানটা চেঞ্জ করে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানটা বসাবো। আর এখানে এস ছিল সরণ, আর উপর থেকে বস্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে যেহেতু নিচে পড়বে ওটাকে আমরা হাইট বলতেছি, বা টেকনিক্যালি ওইটাও একটা সরণই, তাহলে উপর থেকে নিচের সরণকে হাইট বলতেছি। এটাই পার্থক্য, এর বেশি আর কোনো পার্থক্য নাই। ওকে, তো এইটা আমরা বুঝালাম পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। পড়ন্ত বস্তু বা ফলিং বডিজ। আপাতত এইটুখানি মনে রাখতে হবে। আরেকটা বিষয় আছে, এখন কথা হচ্ছে পড়ন্ত বস্তু উপর থেকে নিচে পড়তেছে। এখন কোনো সময় দেখা গেল যে এমন একটা ম্যাথ দিল, তোমাকে ক্যালকুলেট করতে হচ্ছে তুমি এটারে নিচ থেকে উপরে ছুঁড়ে মারছো, তখন কি হবে? নিচ থেকে যখন তুমি উপরে ছুঁড়ে মারবা, জিনিস খেয়াল করো কি করতেছো, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে ছুঁড়ে মারলে অভিকর্ষ সবসময় কিন্তু অভিকর্ষ ত্বরণ জি সবসময় কই কাজ করে, জি সবসময় নিচের দিকে কাজ করে। আর তুমি কি করছো, তুমি তোমার কাছে যে বস্তুটা ছিল বস্তুটাকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, তার মানে বস্তুর ত্বরণ আর জি এর ত্বরণ বিপরীত দিক হয়ে যাচ্ছে। তাই তুমি এই ক্ষেত্রে কি করবা, যখনই দেখা যাবে যে কোশ্চেনে বলা থাকবে যে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তখন তুমি যখন এই ফর্মুলাটা ইউজ করবা, জাস্ট জিটাকে মাইনাস জি দিয়ে দিবা। যেমন h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার হয়ে যাবে। কেন? কারণ এই যে এই জিটা এখানে ছিল পজিটিভ, বাট এই ক্ষেত্রে হয়ে যাবে জিটা নেগেটিভ, মাইনাস জি হয়ে যাবে। জাস্ট যখন একটুকে মনে রাখবা, যখনই উপরে কোনো কিছু নিক্ষেপ করা হচ্ছে, উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তখনই জি এর মান মাইনাস হবে। ওকে, এতটুকু যদি বুঝতে পারো তাহলে আমরা মোটামুটি এখন ম্যাথ শুরু করতে পারি। ওকে, তো ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য ভেলোসিটি অফ আ বুলেট ইজ 1.5 কিলোমিটার পার সেকেন্ড, it has penetrated 10 centimeter of a wall. What is the deceleration of the bullet? Okay. Okay, তো এখানে আমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছি the velocity of a bullet is 1.5 kilometer per second, it has penetrated 10 centimeter of wall, what's the deceleration? মানে এখানে বলছে যে একটা বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ডে স্পিডে যাচ্ছে, এটা হচ্ছে দেয়ালের ভিতর 10 সেন্টিমিটার ঢুকে গেছে। ওকে, দেয়ালের ভিতর 10 সেন্টিমিটার ঢুকে গেছে। এখন আমাকে বলছে এটার মন্দন কত হবে বা ডিসেলারেশনটা কি হবে। ডিসেলারেশন মানে কি, এই বের করতে হবে আমাদের, অ্যাক্সেলারেশনই, বাট ওটার ভ্যালুটা মাইনাসে থাকবে। তাহলে টেকনিক্যালি আমরা এ বের করব এখানে। আশা করি এটা বুঝতে পারতেছ। এখন আমার কাছে দেওয়া আছে কি, এতগুলা ফর্মুলার মধ্যে আমি কোন ফর্মুলাটা ইউজ করব? বেসিক্যালি এই চারটা, যেহেতু লিনিয়ার মোশনে যাচ্ছে, কিন্তু আমি এখান থেকে কোন ফর্মুলাটা ইউজ করব সেটা আমাকে বুঝতে হবে। তুমি যদি এদিকে কোশ্চেনটার দিকে তাকাও, দেওয়া আছে কি এস, ডিসটেন্স দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, আর এখানে ভি দেওয়া আছে। এখন কথা হচ্ছে যে এই যে ভেলোসিটিটা যে দেওয়া আছে, ভেলোসিটিটা কি ইনিশিয়াল ভেলোসিটি নাকি ফাইনাল ভেলোসিটি, সেটা হচ্ছে বুঝার বিষয়। এখন একটা বুলেট যখন চলে,
মানে বন্দুক থেকে গুলি বের হয়, আগায়, তখন যেই বেগে আগায় সেটাকে আমরা বলি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এই যে 1.5 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আর যখন 10 সেন্টিমিটার তো ঢুকে গেছে ওয়ালের ভিতরে, আরো তো ঢুকবে, যাই হোক যতটুখানি ঢুকবে, আলটিমেটলি যখন থেমে যাবে তখন তার ভি কি হবে, তখন তার ভি বা ফাইনাল ভেলোসিটিটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলেই তো থেমে যাবে। ওকে, তো আমরা এখানে চিন্তা করতে পারি যে ফাইনাল ভেলোসিটিটা আছে, বুলেটটা এরকম ঢুকে থেমে গেছে, ফাইনাল ভেলোসিটি জিরো হয়ে গেছে, এখানে তার ডিসটেন্স কভার করছে 10 সেন্টিমিটার। এখন অ্যাক্সেলারেশন কত হবে সেটাই আমরা বের করব। তাহলে এখানে আমরা লিখব ফাইনাল ভেলোসিটি v ইকুয়াল 0, কারণ অর্ধেক ঢুকে 10 সেন্টিমিটার যাওয়ার পরে 10 সেন্টিমিটার পর্যন্তই গেছে। 10 সেন্টিমিটার পর্যন্ত কেন গেছে? এরপরে তো থেমে গেছে ভাই, বেগ আর নাই, আর ভেলোসিটি নাই, তাই থেমে গেছে। তাহলে আমরা কি ধরলাম, ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। তো v আমার কাছে আছে v0, আর কোশ্চেনে দেয়া আছে কি u 1.5 কিলোমিটার পার সেকেন্ড, দেন s 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারকে ভাগ করে দাও 0.10 মিটারে চলে আসলো। ওকে, এখন এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব দেখো, আমাদের যেহেতু a বের করতে হবে, t তো নাই, কিন্তু এই যে এটা আছে, v আছে, u আছে, s আছে, খালি a বের করব। তাহলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব? এই ফর্মুলাটা ইউজ করব। আমরা লিখতে পারি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as, এখানে লিখব we know, এখান থেকে v এর ভ্যালু হচ্ছে 0, u স্কয়ার প্লাস 2as, লিখতে পারি মাইনাস 2as ইকুয়াল u স্কয়ার, তাহলে a ইকুয়াল মাইনাস u স্কয়ার বাই 2s। এবার এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো আর ক্যালকুলেট করব। ঠিক আছে, এখানে হচ্ছে কিলোমিটারটাকে আমরা মিটার করে দিই, 1.5 আছে, 1.5 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে আসে কত, 1500 মিটার পার সেকেন্ড। ওকে, এবার জাস্ট ক্যালকুলেট করব, মাইনাস ইউ আমাদের আছে হচ্ছে 1500, স্কয়ার করলাম 2 ইন্টু এস হচ্ছে 0.1, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ওকে, তাহলে আমরা পাবো মাইনাস 11250, 11250, দেন হচ্ছে 3টা 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন কথা হচ্ছে ভাই, যখন এই যে a ইকুয়াল পাইছো, এটাকে আমরা এখন অ্যাক্সেলারেশনই বলতেছি, বাট মাইনাসের মান আছে, যখন এটা আমরা ডিসেলারেশন বলবো তখন আমরা মাইনাসটা সরাই দিব। ওকে, যখনই আমরা ডিসেলারেশন ওয়ার্ডটা ইউজ করব তখন আর আমরা মাইনাসটা রাখবো না, কারণ মাইনাসটা বলতে কি বোঝাচ্ছে, মাইনাস অ্যাক্সেলারেশন, নেগেটিভ অ্যাক্সেলারেশন। তো নেগেটিভ অ্যাক্সেলারেশন বলতেই ডিসেলারেশন বুঝে, তার মানে আমরা যখনই ডিসেলারেশনটা ইউজ করব তখন আমরা এই মাইনাস আর ইউজ করব না, জাস্ট মানটা বসাই দিব। আশা করি এটা বুঝতে পারছো। এরপর আমরা আরেকটা ম্যাথে চলে যাই। A good baseballer of cricket can throw a ball with a velocity of 150 km per hour. If he throws the ball vertically upward, how high will it go? তোমাকে বলছে যে একটা ক্রিকেটার একটা বলকে থ্রো করতে পারে। ক্রিকেটার কি করতে পারে? একটা বলকে থ্রো করতে পারে 1.5 কিলোমিটার, সরি 150 কিলোমিটার পার আওয়ার। একজন ক্রিকেটার আছে, ক্রিকেটার কি করতে পারে, সেকেন্ড কোশ্চেনটাতে বলছে 150 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে একটা বলকে থ্রো করতে পারে। এখন আমাকে বলতে, যদি সে বলটাকে ভার্টিক্যালি থ্রো করে, ভার্টিক্যালি বলতে কি বোঝাচ্ছে, যেমন লম্বালম্বি খাড়া উপরের দিকে, ভার্টিক্যালি যদি থ্রো করে তাহলে ম্যাক্সিমাম কতটুকু হাইট পর্যন্ত যাবে। তা আমি তো, আমার কাছে কি আছে দেখো, তুমি ক্রিকেটার নিক্ষেপ করতেছে, ইউ আছে, ইউ হচ্ছে 150
কিলোমিটার পার আওয়ার। এখন 150 কিলোমিটার পার আওয়ারকে মিটারে নাও, কিলোমিটারের জন্য 1000 মাল্টিপ্লাই, নিচে এইচ আছে মানে আওয়ার, এক আওয়ারে কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 150 গুণ 1000 তার সাথে ডিভাইডেড বাই 3600 কত আসে দেখো, ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 41.67 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বেগ, আদি বেগ বা ইউ, ইনিশিয়াল ভেলোসিটি। এখন বলছে ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত যাবে। ওকে, তাহলে আমাদের কাছে ফর্মুলা আছে কি, আমরা জানি v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2ga। এখন কথা হচ্ছে উপর থেকে বস্তু পড়তেছে নাকি আমি নিচ থেকে উপরে মারতেছি। আমি নিচ থেকে মানে প্লেয়ারটা নিচ থেকে বল উপরে থ্রো করতেছে, তাহলে আমরা এখানে কি দিব, মাইনাস দিব। ওকে, এবার দেখো বলছে ম্যাক্সিমাম কত হাইটে যাবে, যখন কোনো বস্তু এখান থেকে তুমি উপরে ছুঁড়ে মারো, ম্যাক্সিমাম হাইট যত পর্যন্ত যায় তখন কিন্তু ভি জিরো হয়ে যায়, বেগ শূন্য হয়ে যায়। তুমি একটা বল থ্রো করলা, বলটা হচ্ছে এখান থেকে থ্রো করলা, একদম উঠলো এই পর্যন্ত। ওকে, এখন এই পর্যন্ত উঠে তো আবার তোমার কাছে চলে আসবে, নিচে পড়ে যাবে। এখন এই যে যেই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠে তখন তার বেগটা কি হয়ে যায়, বেগটা শূন্য হয়ে যায়। ওই শূন্য অবস্থান থেকে পরে আবার মানে এই একটা সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য জাস্ট থেমে যায়, তারপর আবার নিচে পড়ে যায়। তাহলে ম্যাক্সিমাম যে হাইট যাচ্ছে, ম্যাক্সিমাম হাইটে সবসময় মনে রাখবা বেগ শূন্য। তাহলে ম্যাক্সিমাম হাইটে যদি বেগ শূন্য হয় তাহলে আমাদের ভিটা কি, ভিটা জিরো। এখান থেকে আমরা লিখতে পারি 2gh ইকুয়াল ইউ স্কয়ার, h বের করব, h ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। ইউ কত ছিল, 41.67 হোল স্কয়ার, 2 ইনটু g আমরা জানি কত, 9.8। এবার এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে পাবো হচ্ছে 88.59 মিটার। তাহলে ম্যাক্সিমাম 88.59 মিটার পর্যন্ত যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। কোশ্চেনটা আবার বলে দিই, কোশ্চেনটা কি ছিল, যে একটা ক্রিকেট প্লেয়ার যদি বলকে 150 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে উপরের দিকে থ্রো করে, ভার্টিক্যালি থ্রো করে, তাহলে সেটা ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত, কত ম্যাক্সিমাম হাইট কত হবে। এই এই প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে রাফি খাড়াভাবে বল নিক্ষেপ করে, একই সময় 30 মিটার দূর হতে কাফি 6 মিটার পার সেকেন্ড বেগে ছুটে আসে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বলটা মাটিতে পড়ার পূর্বে কাফির পক্ষে বলটা ধরা সম্ভব কিনা। ওকে, তো প্রথম ক্ষেত্রে দেখো, একটু আগে আমরা করছিলাম, এখানে বলছে ম্যাক্সিমাম কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, সর্বোচ্চ উচ্চতায় ভি হচ্ছে 0। ইনিশিয়ালি শুরুর দিকে আদিবেগ কত ছিল, বলটাকে যে নিক্ষেপ করা হয়েছে আদিবেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস 2gh, উপরে যখন নিক্ষেপ করব তখন মাইনাস, তাহলে ভি আমাদের 0, ইউ স্কয়ার মাইনাস 2gh, এখানে আমরা এটাকে এই পাশে আনলে লিখতে পারি 2gh ইকুয়াল ইউ স্কয়ার, h ইকুয়াল তাহলে এটা ভাগ হয়ে যাবে ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। ইউ কত ছিল, 20 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। ক্যালকুলেট করো, যা আসবে ওইটাই অ্যান্সার।
ক্যালকুলেট করে দেখি আমরা, ডিভাইডেড বাই 0.6, 20.4 মিটার, 20.4 মিটার আসবে হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বল মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। এখন ভাই দেখো তোমার 2 নম্বর কোশ্চেনে বলটা ধরো এই যে এই পজিশনে আছে, বলটা ছুঁড়ে মারছে, তারপর তো আবার বলটা নিচেই আসবে, মাটিতেই আসবে, তাই না? এখন বলো যে এই ক্ষেত্রে বলের সরণ কত। একটা বল তুমি ছুঁড়ে মারছো, বলটা উপরে গিয়ে আবার তোমার কাছে চলে আসছে, সরণ কত? সরণ কিন্তু শূন্য, ঠিক আছে? সরণ শূন্য, কারণ গিয়ে তো আবার সে আগের পজিশনেই চলে আসছে, তাহলে এখানে আর কোনো সরণ হয় নাই, বা সরণ হচ্ছে শূন্য। তাহলে এখানে আমরা দিতে পারি h ইকুয়াল 0 এই ক্ষেত্রে। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝলে বলবা। তারপরে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে বলটা কতক্ষণ উপরে আছে, এই উপরে কতক্ষণ আছে এটাকে আমরা বাইর করতে পারি। এটা একটু চিন্তা করো, টাইমটা বাইর করতে হবে যে কতক্ষণ এটা উপরে উঠতেছে। এখান থেকে গেছে শুরু করে এই পর্যন্ত আসছে, একটুখানি সময়ের মধ্যে টি কত, h0 আমরা জানি কি, h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। এখানে h তো আমার 0, u কত, u হচ্ছে এই যে 20, 20 t মাইনাস হাফ ইন্টু 9.8 t স্কয়ার। তাহলে এখানে এটা কাটাকাটি করো, কত হয় 4.9। তাহলে 0 ইকুয়াল 20 t মাইনাস 4.9 t স্কয়ার। এই মাইনাস 4.9 t স্কয়ারটাকে এইদিকে আনো, তাহলে 4.9 t স্কয়ার ইকুয়াল 20 t। এবার t স্কয়ার থেকে t কে ভাগ দাও, এই t টা এপাশে চলে আসছে, আর 20 থেকে 4.9 কে ভাগ দাও, তাহলে পাবা t ইকুয়াল, এখন চেক করে দেখো 20 দিয়ে 4.9 কে ভাগ দিলে কত আসে। সেকেন্ড। এখন ব্যাপারটা বুঝো, যেই বলটাকে রাফি নিক্ষেপ করছে উপরের দিকে, ওইটা উপর থেকে নিচে পড়তে, ভূমিতে পড়তে, ছুড়ে দেওয়ার পরে ভূমিতে পড়তে সময় লাগবে 4.08 সেকেন্ড। ওকে, 4.08 সেকেন্ড। এখন ওইদিকে দেখো কাফি কি করছে, কাফি হচ্ছে 30 মিটার দূর থেকে দৌড়ায় আসছে এত বেগে, ও এই বেগেই ছুটতেছে, অর্থাৎ এটা একটা সমবেগ। এবার আমরা কাফির বেগটা দেখব, সরি কাফির অতিক্রান্ত দূরত্ব দেখব। এই সেকেন্ডে কাফি কতটুকু যায় সেটা চেক করব। কাফির দূরত্ব s ইকুয়াল vt, v কত, কাফির বেগ হচ্ছে 6, আর এই সেকেন্ডটাতে আমি চেক করব। এখন দেখো এটাকে যদি তুমি গুণ করো তাহলে পাবা হচ্ছে 28 দশমিক সামথিং পাবা। 28 দশমিক সামথিং পাবা। এখন দেখো কাফি ছিল কত দূরে, কাফি ছিল তো ভাই 30 মিটার দূরে, আর এই টাইমের মধ্যে কাফি কতটুকু অতিক্রম করতে পারতেছে, 28 মিটার, আরো 2 মিটার পিছিয়ে আছে, অর্থাৎ কাফি বলটা ধরতে পারবে না, ভূমিতে বলটা আগেই পড়ে যাবে। আই হোপ এটা বুঝতে পারছো। কোনো পার্ট যদি না বুঝে থাকো জানাই দিবা কিন্তু।